ইউনূসকে প্রধানমন্ত্রী করে ছড়ানো বার্তা, পাগলের প্রলাপ বললেন কাদের। এদিকে খুলনায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত। জানাবো, জনসাধারণের সম্মিলিত গণমিছিল প্রমাণ করে আজ সবাই ঐক্যবদ্ধ, বলছেন ফখরুল। বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা খুঁজছে যুক্তরাষ্ট্র, ভারত। এবং সর্বশেষ জানাবো, করজোড়ে ক্ষমা চাইলেন পলক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউনূসকে প্রধানমন্ত্রী করে ছড়ানো বার্তা, পাগলের প্রলাপ বললেন কাদের। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী করে সামাজিক মাধ্যমে ছড়ানো বার্তা পাগলের প্রলাপ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচির মধ্যে সামাজিক মাধ্যমে ডক্টর ইউনূসকে সরকার প্রধান করে একটি মন্ত্রিসভা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। বিষয়টি আওয়ামী লীগ কিভাবে দেখছে, এমন প্রশ্ন জবাবে দলটির শীর্ষ ওই নেতা বলেন, এটা পাগলের প্রলাপ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রতিবাদে নাগরিক সমাজের মত প্রকাশের সুযোগে তৃতীয় পক্ষ যেন উস্কানি দিতে না পারে, সেজন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়ে লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা দেখছি নাগরিক সমাজের অনেকে চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, জনগণের জনমালের নিরাপত্তা বিষয়টি সকলের বিবেচনা থাকা উচিত। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি দিতে না পারে, সে বিষয়ে সকলের দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে চলমান সংকট থেকে উত্তরণের সকলের ধৈর্য ধারণ সমীচীন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, তাই আমরা বিশ্বাস করি তারা ক্লাসে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা অশুভ কোনো রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান কাদের। তিনি বলেন, এর আগেও বাংলাদেশ কয়েকবার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। এবারও জামায়াতের নিষিদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সময়ের জোরালো দাবি উঠেছিল। সেই গণদাবির প্রতি অস্থিতিশীল হয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিষিদ্ধ জামায়াতের রাজনীতির বৈধতা দেন। তারা সবসময় জামায়াতের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলেছে। এই বিএনপির পক্ষে দলটির পদত্যাগ করা অসম্ভব। যে কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধে দেশের মানুষ অসাধু জানালেও মির্জা ফখরুল আলমগীর সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে স্বাভাবিক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন। যে কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল আলমগীর ও সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে স্বাভাবিক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, মুক্তিযোদ্ধাদেরকে নাতি কোটা বিষয়ে আদালতে যাবেন। স্বাভাবিক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেছেন, মুক্তিযোদ্ধাদের নাতি কোটার বিষয়ে আদালতে যাবেন। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, আমি ঠিক জানি না তিনি কি বলছেন। যদি বলে থাকেন, এটা তার ব্যক্তিগত মত, এটা সরকার বা আমাদের দলের কোনো সিদ্ধান্ত না। শিক্ষার্থীদের 9 দফার আপনার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন বিষয় আছে। দাবি নিয়ে কি ভাবছেন? জবাবে কাদের বিচার বিভাগীয় তদন্তের কথা তুলে ধরে বলেন, এখন কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটা তদন্ত কমিশনের কার্য পরিধি আয়তায় পড়ে। কাজে বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত। খুলনায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত। খুলনায় ছাত্র জনতার গণমিছিল চলাকালে সংঘর্ষে সুমন কুমার ঘরামি নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 25 জন পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার সেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। একসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টে দেওয়া হয়। এই সময় নগরীর গল্লামারি থেকে 0 পয়েন্টের পর্যন্ত খুলনা সাতক্ষীরা মহাসড়ক পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ কিছুটা পিছু হটে, কিছু পুলিশ 0 পয়েন্ট এলাকায় এবং কিছু পুলিশ গল্লামারির মোড়ে অবস্থান নেন। কয়েক দফা শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ কিছুটা পেছনে সরে আসতে বাধ্য হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে সন্ধ্যা 6টায় গল্লামারির মোড়ে আরেক দফা সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও মুমূর্ষ টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। সাথে 6টার দিকে পুলিশ পিছু হটলে পরিস্থিতি শান্ত হয়। নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা থানার গেটে কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিল, এতে কেউ আহত হয়নি। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করার কথা ছিল, কিন্তু তারা পুলিশের উপর হামলা করেছে। এতে বহু পুলিশ আহত হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আল
শাহরিয়ার দাবি করেন তাদের শান্তিপূর্ণ মিছিলে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশ অহেতুক টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। এতে অনেকে আহত হয়েছেন। গুলিবিদ্ধ কয়েকজনকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সঠিক সংখ্যা পরে জানানো হবে। জনসাধারণের সম্মিলিত গণমিছিল প্রমাণ করে আজ সবাই ঐক্যবদ্ধ, বলছেন ফখরুল। দমন নিপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নানান প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক ও অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের সশস্ত্র হামলায় নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের বিচার ও আটকদের মুক্তি, মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আজ দোয়া ও গণমিছিল ছিল। কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেককারজনক ও সশস্ত্র হামলা চালায়। হবিগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিরীহ শ্রমিক মোস্তাক মিয়া নিহত হন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন। সিলেটে আইন শৃঙ্খলা বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মিঠু দাস জয় গুলিবিদ্ধ হন। তিনি বলেন, উত্তরায় পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডাররা গুলি ছুড়ে আহত করেছে শিক্ষার্থীদের। ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে নারী শিক্ষার্থীদেরকে এক বাসায় আটকে রাখে। নরসিংদীতে ছাত্রীদের মিছিলে মহিলা আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা হামলা চালায়। মির্জা ফখরুল বলেন, আজকের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার। প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিবৃতিতে বিএনপি মহাসচিব দমন পীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে আরো কোনো ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি হবিগঞ্জ নিহত মোস্তাক মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া হবিগঞ্জ, সিলেট, খুলনা সহ অন্যান্য স্থানে সংঘর্ষে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দাবির উদ্দিন তুষার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেনকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে অত্যাচারের পর কারাগারে পাঠানোর নিন্দা করেন। অবিলম্বে এই ধরনের নির্যাতন, নিপীড়ন বন্ধ করে আটক নেতাকর্মী, ছাত্র জনতার নিঃশর্ত মুক্তি দাবি করে মির্জা ফখরুল অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে। আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে তা নিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও গ্রেপ্তারের বাণিজ্য করা হচ্ছে। বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা খুঁজছে যুক্তরাষ্ট্র, ভারত। প্রধানমন্ত্রী চীন সফরের পরপরই বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নাশকতার রূপ নেয়। এই আন্দোলন কি শুধুমাত্র শিক্ষার্থী এবং বিএনপি জামায়াতের সৃষ্টি, না এর পেছনে বাইরের হাত আছে তা নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি। ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক সংবাদ প্রকাশ করলেও ভারতের সরকার বাংলাদেশের পাশে থেকেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়ে এসেছেন। তবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি দেশে এই ঘটনায় বাইরের হস্তক্ষেপের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না, বরং এই নিয়ে আরো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা কথা অনুভব করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সহিংস কোটা আন্দোলন বিপুল পরিমাণ অর্থ ডালা হয়েছে। এই অর্থ বিএনপি, জামায়াত শিবির বা শিক্ষার্থীদের কাছে কিভাবে গেছে সেটি তদন্ত হওয়া দরকার গভীরভাবে। এর সঙ্গে চীনের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়টি নিয়েও বিভিন্ন মহল খতিয়ে দেখার দাবি করেছেন। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী চীন সফরের সময় চীন বাংলাদেশে যে সমস্ত কৌশলগত বিনিয়োগ করতে চেয়েছিল তার একটিও বাস্তবায়িত হয়নি বলে, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের যে আগ্রহ ছিল তা সর্বজনবিদিত। কিন্তু চীনের প্রস্তাবের বিপরীতে ভারতীয় তিস্তা মহাপরিকল্পনার একটি প্রস্তাব দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যেই বলেছেন যে দুই দেশের প্রস্তাবের মধ্যে তিনি ভারতের প্রস্তাবের ব্যাপারে আগ্রহী, কারণ তিস্তা নদী বাংলাদেশ এবং ভারতের উপর দিয়ে প্রবাহিত। কাজেই ভারত যদি প্রস্তাব দেয় সেই প্রস্তাবটি আমরা অধিকার দেব। এছাড়া চীন বাংলাদেশে বিনিয়োগের সেই ক্ষেত্রগুলো বেছে নিচ্ছিল যে ক্ষেত্রগুলোকে ভারতের অস্বস্তি হবে এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হবে। সেই ফাঁদে বাংলাদেশ পা দেয়নি। আর এই কারণেই কি কোটা সংস্কার আন্দোলনে চীনের প্রচ্ছন্ন ভূমিকা ছিল? উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতিতে অত্যন্ত সংবেদনশীল আচরণ করছে। বারবার তারা বলছে সকল পক্ষকে শান্ত থাকতে হবে, বল প্রয়োগ না করে সুষ্ঠু তদন্তের কথা তারা বলেছেন। সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব খুব সোজাসাপটা এবং স্পষ্ট। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিশ্বের বিভিন্ন দেশে চীন দ্বৈত নীতি অনুসরণ করেছে। সবচেয়ে বড় উদাহরণ হলো মিয়ানমারে একদিনে যেমন তারা আরাকানের বিদ্রোহীদেরকে মদদ দিচ্ছে, তারা
তাদের অস্ত্র সংগ্রহ করেছে, অন্যদিকে সরকারের সঙ্গে সুস্পষ্ট সুসম্পর্ক রক্ষা করে চলেছে। এরকম দ্বৈত নীতি চীন অনেক দেশেই করে থাকে। এই অঞ্চলে চীনের রাজনৈতিক আগ্রহ ক্রমশ বেড়েছে, আর এই কারণেই কোটা সংস্কার আন্দোলনকে বেগবান করে এটিকে ধ্বংসাত্মক করে সরকারের উপর একটি চাপ সৃষ্টির কৌশল চীন নিয়েছে কিনা তা খতিয়ে দেখার দরকার বলে কোনো কূটনৈতিক মনে করছেন। কোটা আন্দোলনের ফলে চীনের বহুমাত্রিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রথমত, বাংলাদেশের বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই ক্ষতি মেটানোর জন্য বাংলাদেশের দ্রুত নগদ অর্থ সহায়তা দরকার, যেটি চীন দিতে পারবে। দ্বিতীয়ত, এর ফলে রাজনৈতিক অস্থিরতার বাংলাদেশ কূটনৈতিক বার্গেনিং পাওয়ার অনেকটা কমে যাবে। এর ফলে চীন নির্ভরতা বাড়তে পারে। তৃতীয়ত, এই আন্দোলনে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটি চীনের জন্য লাভজনক হবে। সবকিছু মিলে বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা নিয়ে এখন রীতিমতো গবেষণা চলছে। করজোড়ে ক্ষমা চাইলেন পলক। 5 কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে, ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন, ভুল সংশোধনের সুযোগ দেবেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না। প্রতিমন্ত্রী আরো বলেন, ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলন রাজপথে ছিল, তাদের কেউ আঘাত করেনি, তারাও বিশৃঙ্খলা করেনি। পুলিশ শান্তিপূর্ণ রাখার জন্য সহযোগিতা করেছে, কোথাও শান্তি প্রয়োগ করেনি, কোথাও শক্তি প্রয়োগ করেনি। বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবির, জঙ্গি সন্ত্রাসীরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত নাটোর, নওগাঁ যেভাবে মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতো, সেই একইভাবে পুলিশ বাহিনীর সদস্য, যুবলীগ কর্মীদেরকে হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে। এই সময় পলক বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়ায় এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। যেভাবে হোক ছাত্রছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে, বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।